1847 সালে একজন আইরিশ আর্টিস্ট জেমস আইসল্যান্ডের অবস্থার কিছুটা এই রকম ছবি তুলেছিল। আয়ারল্যান্ডের অলিগলি লাশে ভর্তি পড়েছিল, মা তার সন্তানদেরকে বুকে জড়িয়ে কিছু টাকার জন্য ভিক্ষা করছিল, চারিদিকে দারিদ্রতা, খাবারের অভাব, মৃত্যু এইসব চলছিল। আইরিশ পটেটো ফ্লেমিং, যাকে গ্রেট হাঙ্গারও বলা হয়, সেটি শুধুমাত্র 7 বছরের মধ্যেই প্রায় 10 লক্ষ আইরিশ মানুষের প্রাণ নিয়েছিল। পুরো আয়ারল্যান্ডের 11% জনগণ এতে চলে গিয়েছিল। এতটা বড় ক্ষতি হয়েছিল যে আজ অবধি আয়ারল্যান্ডের পপুলেশন এটি রিকভার করতে পারেনি। এই সব কিছুর পরেও অনেক বছর ধরে আয়ারল্যান্ড একটা গরিব দেশ ছিল। কিন্তু যদি আজকে আপনি পৃথিবীর সবচাইতে ধনী দেশগুলির দিকে তাকান, তাহলে আয়ারল্যান্ডকে আপনি সেগুলির মধ্যে দেখতে পারবেন। আয়ারল্যান্ডকে পৃথিবীর সবচাইতে ধনী, শিক্ষিত এবং সুখী দেশ বলা হয়। আয়ারল্যান্ডের ইকোনমি এত তাড়াতাড়ি গ্রো করছে যে কিছু বছরের মধ্যেই সে পৃথিবীর ধনী দেশ হয়ে যাবে। কিন্তু আয়ারল্যান্ডের কাছে অন্যান্য দেশের মতো ট্রিলিয়ন্স অফ অয়েল রিজার্ভ নেই। না তার পপুলেশন সিঙ্গাপুর এবং লাক্সেমবার্গের মতো ছোট, আর না তার কাছে সুইজারল্যান্ডের মতো কোনো অ্যাডভান্টেজ আছে। তাহলে এত বড় পরিবর্তন কিভাবে হলো? দারিদ্রতা এবং গরিবত্ব থেকে আয়ারল্যান্ড এত ধনী দেশ কিভাবে হলো? আসুন আজকের এই ভিডিওতে সেটাই জানবো। আগে যাওয়া যাক 19 শতকে, যখন আয়ারল্যান্ডের মানুষের জীবন অনেক মুশকিল ছিল। তখন আয়ারল্যান্ড ব্রিটিশ এম্পায়ারের কন্ট্রোল। আয়ারল্যান্ডের লোকেদের সেকেন্ড ক্লাস লোকেদের মতো আচরণ করা হতো। আয়ারল্যান্ডে প্রায় 90% ইকোনমি এগ্রিকালচারের উপর নির্ভরশীল, আর আয়ারল্যান্ডের প্রায় 80% জমিতে একটাই জিনিস চাষ করা হতো, আর সেটা হচ্ছে আলু। 17 শতকে আয়ারল্যান্ড ইউরোপে আলু চাষ করার প্রথম দেশ ছিল। এই আলু সেই জিনিসটি ছিল যার ফলে পুরো ইউরোপে আয়ারল্যান্ডের মানুষের সংখ্যা তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছিল। 17 শতকে আয়ারল্যান্ডের পপুলেশন 3 মিলিয়ন, অর্থাৎ 30 লাখের কাছাকাছি ছিল। আর 100 বছরের মধ্যে সেটি বেড়ে গিয়ে 5 মিলিয়ন এবং 1840 সালে সেটি গিয়ে 8 মিলিয়ন অবধি হয়েছিল। শুধুমাত্র 150 বছরে 216% পপুলেশন গ্রোথ রেট, আর এটার কারণ একমাত্র আলু। 1 একরের আলুর জমি আর গরুর দুধ একটি পুরো আইরিশ ফ্যামিলিকে পালন করার জন্য যথেষ্ট ছিল, কারণ এটা অতি সহজে যে কোনো জায়গায় চাষ করা সম্ভব ছিল। তাই এটি সময়ের সাথে সাথে বেশিরভাগ আইরিশ পরিবারের খাবারের প্রধান সোর্স হয়ে গিয়েছিল। আর এই জিনিসটি আয়ারল্যান্ডের জন্য সবচাইতে বড় বিপদ হতে যাচ্ছিল। আয়ারল্যান্ডের প্রায় সমস্ত জনগণ একই সবজির উপর নির্ভরশীল হয়ে গিয়েছিল। আর এর জন্য যখন 1845 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডে দুর্ভিক্ষ হচ্ছিল নানা কারণে এবং আলুর ক্ষেত নষ্ট হচ্ছিল, তখন লাখের উপরের মানুষ মারা যাচ্ছিল। সাধারণ মানুষ জানতো না যে এটা কত বড় ক্ষতিকর ছিল, আর আজ অবধি আয়ারল্যান্ড এর প্রভাব থেকে বাইরে বেরিয়ে আসতে পারেনি। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। 1840-এ আয়ারল্যান্ডের পপুলেশন ছিল 8 মিলিয়ন। 1845 সালে আয়ারল্যান্ডের দুর্ভিক্ষ আসছিল, যার ফলে আলুর 40% ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল, আর তার পরের কিছু বছরগুলিতে প্রায় সব আলুর ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল। আপনি একটু ভাবুন যে আপনার কাছে খাওয়ার জন্য শুধুমাত্র একটি জিনিস আছে, আর সেটা পুরোপুরিভাবে শেষ হয়ে যায়, তাহলে কি হবে? এই সময় ব্রিটিশ এম্পায়ার আয়ারল্যান্ডের কোনো রকম সাহায্য করেছিল না। শুধুমাত্র 10 বছরের মধ্যে আয়ারল্যান্ডের পপুলেশন থেকে 30 লাখ লোক কম হয়ে গিয়েছিল। এই 30 লাখের মধ্যে 10 লাখ লোক খিদে ও অসুস্থে মারা গিয়েছিল, আর বাকি 20 লক্ষ মানুষ আয়ারল্যান্ড ছেড়ে আমেরিকায় চলে গিয়েছিল। এত বড় ইমিগ্রেশন আমেরিকার ইতিহাসে আর কখনো হয়েছিল না। দুর্ভিক্ষ কিছু বছরের মধ্যেই কমে গিয়েছিল, কিন্তু আয়ারল্যান্ডের অবস্থা দিন দিন ধরে আরও খারাপ হতে যাচ্ছিল। 1922 সালে আয়ারল্যান্ড ব্রিটিশ এম্পায়ার থেকে স্বাধীনতা লাভ করে ফেলেছিল, কিন্তু 10 বছর পরেই যখন 1932 খ্রিস্টাব্দে দ্য গ্রেট ইকোনমিক ডিপ্রেশন এসেছিল, আয়ারল্যান্ড প্রথম থেকেই বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিল এবং তার সাথে ব্রিটেনের তেমন একটা সম্পর্ক ভালো ছিল না, যার জন্য তার ইকোনমিক ক্রাইসিস দেখা গিয়েছিল। এই গ্রেট ডিপ্রেশনে পুরো পৃথিবীর ইকোনমি খারাপ হচ্ছিল, শুধুমাত্র একটি দেশ ছাড়া, আর সেটি হলো সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন ইসলামাইজেশন এবং প্রোটেকোমিয়া পলিসির জন্য ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম থেকে কাট অফ ছিল। এর জন্য এই ক্রাইসিসে তার তেমন একটা কোনো ক্ষতি হয়নি। আয়ারল্যান্ডের লিডাররা সোভিয়েত ইউনিয়নের উদাহরণ আয়ারল্যান্ডে কপি করা শুরু করেছিল। বড় বড় কোম্পানিগুলিকে ন্যাশনালাইজ করা হয়েছিল, ইম্পোর্টকে বন্ধ করা হয়েছিল যেন লোকাল ইন্ডাস্ট্রিগুলিকে বাঁচানো যায়। কিন্তু এই সব আয়ারল্যান্ডের ইকোনমির উপর অনেক খারাপ প্রভাব ফেলেছিল। আয়ারল্যান্ডের কাছে কোনো ন্যাচারাল রিসোর্সেস ছিল না, আর বাকি ইউরোপিয়ান দেশের মতো আয়ারল্যান্ডে কোনো বড় ইন্ডাস্ট্রিও ছিল না। অবস্থা এত খারাপ হচ্ছিল যে 5 লাখ আরও আইরিশ আয়ারল্যান্ড ছেড়ে চলে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেখানে বাকি ইউরোপ উন্নতি করছিল, আর সেদিকে আয়ারল্যান্ড গরিব হচ্ছিল। কিন্তু এবার এইসব বদলাতে যাচ্ছিল। 1960 সালে আয়ারল্যান্ডের প্রাইম মিনিস্টার সিন লেমেসিস এবং আইরিশ ইকোনমিস্ট টিকে হুইলটাকারের সাথে মিলে
ঠিক করলো যে এবার ইকোনমি পলিসি বদলাতে হবে। দুজন মিলে একটি ডেভেলপমেন্ট প্ল্যান বানিয়েছিল যেটি আয়ারল্যান্ডের কপাল বদলাতে যাচ্ছিল। আয়ারল্যান্ডের ন্যাশনালাইজ করা কোম্পানিগুলিকে আবার প্রাইভেট করা হচ্ছিল। ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য বাইরের কোম্পানিগুলি থেকে ট্যাক্স রিকোয়ারমেন্ট শেষ করা হচ্ছিল, ইম্পোর্ট খুলে দেওয়া হচ্ছিল। আর সবচেয়ে বড় কাজ এটা করা হয়েছিল যে একটি ফ্রি জোন তৈরি করা হয়েছিল যেখানে অবস্থিত কোনো কোম্পানি থেকে কোনো রকম ট্যাক্স নেওয়া হতো না। আয়ারল্যান্ড সবচেয়ে বড় বিজনেস থেকে টাকা জড়ো করে এই ফ্রি জোনের ভিতরে একটি এয়ারপোর্ট বানানো হয়েছিল যেন এই জোন থেকে অন্যান্য জায়গাগুলিকে সংযুক্ত রাখা যায়। এই জোনটিকে স্যালোমন ফ্রি জোনও বলা হয়, আর এটি পৃথিবীর প্রথম মডার্ন ফ্রি জোন বলা হয়। শুধুমাত্র 6 বছরে এই পলিসিগুলির প্রভাব আয়ারল্যান্ডের ইকোনমির উপর দেখা গিয়েছিল। অন্যদিকে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলিতে বাড়তি ট্যাক্সের কারণে সেখানে থাকা কিছু কিছু বিজনেসম্যানের কোম্পানিগুলির ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আয়ারল্যান্ডের উপর শিফট করা হয়েছিল। এই কোম্পানিগুলির মধ্যে ইন্টেলের মতো কোম্পানিও ছিল। এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন যেমন নেটোর মতো সংগঠনগুলিতে যোগ দেওয়া, এছাড়া আরও নানা রকম কারণে তার ইকোনমি আস্তে আস্তে ভালো হতে থাকে।